পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের পরমাণু স্থাপনায় হামলার তথ্য ফাঁস নেতানিয়াহুর। এদিকে ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। জানাবো ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা শাসন চলবে না, মন্তব্য নেতানিয়াহুর। এদিকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। এবং সর্বশেষ জানাবো পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের পরমাণু স্থাপনায় হামলার তথ্য ফাঁস নেতানিয়াহুর। গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানে অদূরে পারচেনে অবস্থিত তালেগান 2 নামের একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল, ধ্বংস করে দিয়েছে বলে মাত্র 3 দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। ওই প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগ পর্যন্ত অবশ্য এই হামলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলা ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছে নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনায়ও ছিল এই হামলার টার্গেট। এই ব্যাপারে জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে বলেছেন, এটা কোনো গোপন বিষয় নয়। ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে তিনি এই পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে আরো বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি। ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে গত 1 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সব মিলিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে গত 26 অক্টোবর ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের অভিযোগ বেসরকারি ইসরায়েল বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান আমানার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত 18 নভেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেওয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত, নাম বিনাইনেবার আমানা। এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির উপর ভবন নির্মাণ করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত। মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং বিন ইয়ানাইবার আমানার সাথে অর্থ লেনদেন করতে পারবে না। পাশাপাশি এই 2 সংস্থায় কর্মরতদের সাথে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের এই 2 সংস্থার যত সম্পত্তি রয়েছে তাও জব্দ থাকবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ গত সপ্তাহে আমানা এবং ইসরায়েলি মন্ত্রিসভার 2 সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় 90 জন আইন প্রণেতা। ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা শাসন চলবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা শাসন করার সুযোগ থাকবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সফল হয়েছে এবং গাজায় তাদের আধিপত্য বন্ধ হবে। নেতানিয়াহু গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোর পরিদর্শনকালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান তার সঙ্গে ছিলেন। খবর টাইমস অব ইসরায়েল। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখনও 101 জিম্মির অবস্থান শনাক্ত করতে কাজ করছে এবং তাদের ফিরিয়ে আনার জন্য $50 লাখ মার্কিন পুরস্কারের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, কেউ যদি জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখায় তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা তাকে খুঁজে বের করব এবং শাস্তি দেব। তবে তিনি আমাদের কাছে একটি জিম্মি ফিরিয়ে আনবেন, তাকে এবং তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন
পছন্দ আপনার, কিন্তু ফলাফল একই থাকবে। আমরা আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনব। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু আরও স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির বিষয়ে তাদের অবস্থান কঠোর। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণা হলেও আমাদের অভিযান থামবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং হামাসের শাসন শেষ করে শান্তি প্রতিষ্ঠা করব। উল্লেখ, মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রস্তাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্যান্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে লেবাননে সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতি ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। এছাড়া ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব রয়েছে। এই যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে, যাতে যুদ্ধ আরও বিপজ্জনক না হয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়। মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের ক্ষমতার চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যেও আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে পিছু হটছে, কমাচ্ছে সামরিক উপস্থিতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করা হয়েছে, তবে নানামুখী হুমকি মোকাবেলায় এখনও ওই ক্যারিয়ারে প্রচুর সক্ষমতা রয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সপ্তাহান্তে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অঞ্চল ছেড়ে যায়, পরে সেটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা 7ম বহরে যোগ দেয়। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ডেস্ট্রয়ার, ফাইটার স্কোয়াড্রন ও ট্যাঙ্কার এয়ারক্রাফট ও B-52 দূরপাল্লার স্ট্রাইক বোমার মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গেল অক্টোবরের শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন সময় ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে দুই দেশ বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তবে গেল 1.5 মাসেও বড় কিছু না হওয়ায় যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে শক্তি কমাচ্ছে। পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। বিশ্বব্যাপী যুদ্ধ সহিংসতা এখন আর আগের মতো নেই। এখন সম্মুখ যুদ্ধে ধারণা থেকে বের হয়ে আসছে বিশ্ব। বিমান হামলা বা বিভিন্ন আধুনিক রণকৌশলে মনোযোগী হয়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পারমাণবিক বোমা হামলার শক ওয়েব ও তেজস্ক্রিয়তার নানা হুমকি থেকে রক্ষা পেতে সুরক্ষিত আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, KUBM নামের এসব আশ্রয়কেন্দ্রে পারমাণবিক হামলা হলে বিপর্যয় থেকে 48 ঘন্টা সুরক্ষা দিতে পারবে। এসব আশ্রয়কেন্দ্রে বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপ, বিপজ্জনক রাসায়নিক ও অগ্নিকাণ্ডের প্রভাব থেকে সুরক্ষা দিতে সক্ষম। এটি অনেকটা জাহাজের কন্টেইনারের মতো। এর 2টি মডিউল রয়েছে। এ ধরনের আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে অন্তত 54 জন আশ্রয় নিতে পারেন। এছাড়া অপরটি কারিগরি ব্লক হিসাবে ব্যবহৃত হয়। একটি আশ্রয়কেন্দ্রে একাধিক মডিউল যুক্ত করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানের সংকটের সঙ্গে এই আশ্রয়কেন্দ্র নির্মাণের কোনো সম্পর্ক নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে তাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকেল 3টা 25 এই হামলা হয়। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রোয়নস্কো এলাকায় হামলা করেছে। 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে আসে।